হ্যালো, আজকে এফএস এর 3 নম্বর ক্লাস। তা কম্পারেটিভ ব্যালেন্স শিট আমরা দুটো অঙ্ক করেছি, আশা করি বুঝতে পেরেছিস কিভাবে কমেন্ট করতে হয়। আর আজকে হচ্ছে কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট। তা কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্টের পারপাসটা হচ্ছে যে কতগুলো জিনিসের ট্রেন্ড ডিটেক্ট করা, যেরকম হচ্ছে সেলস, কস্ট অফ গুডস সোল্ড, ঠিক আছে, অপারেটিং এক্সপেন্সেস, নেট প্রফিট বিফোর ট্যাক্স, নেট প্রফিট আফটার ট্যাক্স, এগুলো ঠিক আছে। এই ট্রেন্ডগুলোকে ডিটেক্ট করা হয় কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট দিয়ে। মনে রাখবি কি কি বললাম। সেলস, এখন সেটাকে সেলস বলে না, স্টেটমেন্টে বলে রেভিনিউ ফ্রম অপারেশন। কস্ট অফ গুডস সোল্ড, অপারেটিং এক্সপেন্সেস, ফিনান্স কস্ট, নেট প্রফিট বিফোর ট্যাক্স অর আফটার ট্যাক্স, ঠিক আছে। এই সবকটা ট্রেন্ডগুলোকে ডিটেক্ট করা হয় কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট দিয়ে, ঠিক আছে। এর দুরকম ফরম্যাট হয়, একটা ট্র্যাডিশনাল ফরম্যাট, আর একটা হচ্ছে এই 2013 নতুন কোম্পানি আইন আসার পরে যে নতুন ফরম্যাটটা এসছে, আমাদের স্টেটমেন্ট অফ পিএল এর যে ফরম্যাট ন্যাচারালি, সেই ফরম্যাটে যদি অঙ্ক দেয় তাহলে সেই ফরম্যাটেই তোমাকে করতে হবে। এখন ঘটনা হচ্ছে ওইখানে তোমার ধরো ট্র্যাডিশনাল ফরম্যাটে গ্রস প্রফিট দেখানোর একটা জায়গা ছিল, নেট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে আমি গ্রস প্রফিটটা এলাম। কিন্তু কথা হচ্ছে যেটা নতুন আইনে, যেটা স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস আমরা করি, সেখানে গ্রস প্রফিট দেখানোর কোনো জায়গা নেই, সেখানে অপারেটিং প্রফিট দেখানোর কোনো জায়গা নেই। শুধু তাহলে কি কি দেখতে পারবো আমরা ওখান থেকে ট্রেন্ড, সেটা হচ্ছে রেভিনিউ ফ্রম অপারেশন, কস্ট অফ গুডস সোল্ড, আদার এক্সপেন্স মানে তার মধ্যে যে অপারেটিং এক্সপেন্স গুলো আছে, ফিনান্স কস্ট দ্যাট ইজ ইন্টারেস্ট, আর কি নেট প্রফিট বিফোর ট্যাক্স আর আফটার ট্যাক্স, ঠিক আছে। এই ট্রেন্ডগুলো আমরা ওখান থেকে ডিটেক্ট করতে পারি। এখন কথা হচ্ছে অঙ্কটা যেভাবে দেবে, যে ফরম্যাটে অঙ্কটা দেবে, তখন ঠিক করবে যে ট্র্যাডিশনালে করবে না তোমার হচ্ছে আমাদের শিডিউল 3 অনুযায়ী জিনিসটাকে করবে, ঠিক আছে, কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী করবে। তা আজকে প্রথম অঙ্কটায় যাই, ইলাস্ট্রেশন 7 যেটা দেওয়া ছিল অঙ্কটা, তা সেটা বলা ছিল যে অঙ্কটা পড়ে নিয়ে একবার। দ্য ইনকাম স্টেটমেন্টস অফ এ কনসার্ন ফর দ্য ইয়ার এন্ডিং অন 31st December 2014 and 2015 are given below. Rearrange the figures in a comparative form and study the profitability position of the concern. তার মানে জেনারেলি প্রফিট অ্যান্ড লস থেকে প্রফিটেবিলিটি পজিশনটাই আমরা দেখি, ঠিক আছে। সেখানে ট্র্যাডিশনালি হচ্ছে গ্রস প্রফিট, অপারেটিং প্রফিট, নেট প্রফিট আফটার ট্যাক্স, এভাবে দেখি। কিন্তু নতুন ফরম্যাটে ওখানে গ্রস প্রফিট আর অপারেটিং প্রফিটের কোনো জায়গাই নেই, ঠিক আছে, স্টেটমেন্টে দেখানোর কোনো জায়গা নেই। আচ্ছা, এখানে নেট সেলস দেওয়া আছে, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে, অপারেটিং এক্সপেন্স দেওয়া আছে, নন অপারেটিং এক্সপেন্স দেওয়া আছে, দিয়ে এবার অঙ্কটা করতে হবে। আচ্ছা, তাহলে স্টেটমেন্টের ফরম্যাট আমি দুটোই তোদের পাঠিয়ে দিয়েছি, অঙ্কটাও পাঠিয়েছি, সলিউশনটাও পাঠিয়েছি। আমি এখানে দুটো ফরম্যাটেই অঙ্কটাকে আমরা করব, দেখে দেখবো যে কিভাবে ইন্টারপ্রেট করতে হয়, ঠিক আছে।
হলো, এই হচ্ছে ফরম্যাট। আচ্ছা, অঙ্কটা ফলো করতে থাকো, কি কি দেওয়া আছে দেখো। নেট সেলস মানে কি? সেলস মাইনাস সেলস রিটার্ন। নশো পঁয়তাল্লিশ ছিল ওপেনিং ডেটে, ক্লোজিং ডেটে 1250, ডিফারেন্স 305। 305 ডিভাইডেড বাই 945 ইন্টু 100 বেস ডেটের উপরে হবে 32.28%। আচ্ছা, কস্ট অফ গুডস সোল্ড ছিল 620, বছরের শেষে ছিল 785, ডিফারেন্স হচ্ছে 165। তাহলে 165 ডিভাইডেড বাই 620 ইন্টু 100, তাহলে হচ্ছে 26.61। ডিফারেন্স করলে আসছে 325, 465, 140 আর 43.07। এটা হচ্ছে এ গ্রস প্রফিট। এই 140 ডিভাইডেড বাই 325 ইন্টু 100, 43.07। আমি বারবার বলেছি পার্সেন্টেজ কে চেঞ্জ করলাম, অ্যাড লেস কিছু করবি না, ঠিক আছে? আলাদা করে টোটাল টু টোটাল করে পার্সেন্টেজ বার করবি। এবার হচ্ছে বি, অপারেটিং এক্সপেন্সেস। বি হচ্ছে অপারেটিং, সমস্ত অপারেটিং এক্সপেন্স গুলো আসবে। অপারেটিং এক্সপেন্স মানে নন অপারেটিং এক্সপেন্স, ইন্টারেস্ট এগুলো ছাড়া, আর বাদ বাকিগুলো সবই এখানে আসবে। কি কি আছে দেখো, দুটোই দেওয়া আছে, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস আর সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। ডেপ্রিসিয়েশন থাকলে ডেপ্রিসিয়েশনটা এখানেই আসতো, বোঝা গেল? ওখানে ওপেনিং এ ছিল 90, ক্লোজিং এ 105, ইনক্রিজ হয়েছে 15, 15 বাই 90 ইন্টু 100, 16.67। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস ছিল 45, হয়েছে 52, তাহলে বাড়লো 7, 7 ডিভাইডেড বাই 45 ইন্টু 100, 15.56। $135, 157, 22, তাহলে হবে 22 ডিভাইডেড বাই 135 ইন্টু 100, তাহলে হচ্ছে 16.30। এই হচ্ছে পার্সেন্টেজ। এবার আসছে অপারেটিং প্রফিট। হচ্ছে এ মাইনাস বি, মানে গ্রস প্রফিট মাইনাস অপারেটিং এক্সপেন্সেস হচ্ছে অপারেটিং প্রফিট। তাহলে 325 থেকে 135 বাদ দাও, আসছে 190, 465 থেকে 157 বাদ, তাহলে আসছে 308। তাহলে এখান থেকে 308 হচ্ছে 118, তাহলে 118 ডিভাইডেড বাই 190 ইন্টু 100 আসছে 62.10।
হচ্ছে লেস ইন্টারেস্ট পেইড, ইন্টারেস্ট পেইড আছে 25, বেড়ে হয়েছে 35, 10, এবার 10 ডিভাইডেড বাই 25 ইন্টু 100, তাহলে হচ্ছে 40, 165, 273, 108, এটা হচ্ছে নেট প্রফিট, বিফোর ট্যাক্স, বেস, ইনকাম ট্যাক্স 55, 60, 5, দেখে নাও। ঠিক আছে, দেখা হয়ে গেছে। আচ্ছা, এবার যখন আমরা ইন্টারপ্রিটেশনে যাব তখন এটাকে ইন্টারপ্রেট করব কিভাবে। আমরা তিনটে জিনিস দেখব, এখান থেকে তিনটে জিনিস দেখবে, কারণ আমাকে প্রফিটেবিলিটিটাকে সম্পর্কে আমাকে কমেন্ট করতে বলেছে। তো এখানে তিনটে জিনিস দেখবে, একটা হচ্ছে গ্রস প্রফিট, একটা হচ্ছে অপারেটিং প্রফিট, আরেকটা হচ্ছে নেট প্রফিট আফটার ট্যাক্স। এই তিনটে আমরা দেখব এবং এইখান থেকে যতটা পারবো অ্যানালিসিস করব। তো প্রথম হচ্ছে ট্রেন্ড ইন গ্রস প্রফিট। খেয়াল করো, ভালো করে দেখো, সেলসটা 945 থেকে 1250 হয়েছে, পার্সেন্টেজ ইনক্রিজ হচ্ছে 32.28, 32.28% হচ্ছে সেলস ইনক্রিজ করেছে, কিন্তু কস্ট অফ গুড সোল্ড ইনক্রিজ করেছে মাত্র 26.61। তার মানে কি, সেলসের যেটা গ্রোথ সেটা কস্ট অফ গুড সোল্ডের গ্রোথের থেকে বেশি। ঠিক আছে, যার ফলে কি হয়েছে, গ্রস প্রফিটের গ্রোথটা হয়ে গেছে 43.07। খেয়াল করে দেখো, তার কারণ সেল যে রেটে বেড়েছে রিলেটিভলি তার তুলনায় কস্ট অফ গুডস সোল্ড সেই রেটে বাড়েনি, একই প্রপোর্শনে বাড়েনি। তার মানে তুমি হচ্ছে কি কস্ট অফ গুডস সোল্ডের ওপরে যে গ্রস প্রফিটটা তার পরিমাণটাকে বাড়িয়েছো। ঠিক আছে, সমসংখ্যক গুডসের ক্ষেত্রে কি হয়, যে সেলটা যে রেটে বাড়ে, যত ইউনিট তুমি সেল করেছো তত ইউনিটেরই তো কস্ট অফ গুডস সোল্ড বসবে। এটা তো খেয়াল রাখতে হবে। আমি এখানে 1250 যে পরিমাণ ইউনিটের সেল দেখাচ্ছি সেই পরিমাণ ইউনিটেরই তো কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে এটা। তাহলে আগের থেকে যে গ্রোথটা এখানে হওয়ার কথা সেম গ্রোথ এখানে হওয়ার কথা হয়নি কেন? তার প্রথম কারণ হতে পারে তুমি সেল প্রাইস ইনক্রিজ করেছো, নাম্বার 1। নাম্বার 2 হতে পারে তুমি কস্ট রিডাকশন হয়েছে, কস্টটাকে কন্ট্রোল করেছো, পার ইউনিট কস্ট, যার ফলে কি হয়েছে, তোমার সেই
রেটে তোমার গ্রস প্রফিটটা তোমার বেশি এসছে সেই রেটে আসেনি, মানে এখানে যতটা কস্ট হয়েছে যত ইউনিট বানাতে, এখানে পার ইউনিট কস্ট কম হয়েছে, যার ফলে হয়েছে কি তোমার কস্টের গ্রোথ রেটটা কম, বেশি বাড়েনি, এর সেলের তুলনায় বেশি বাড়েনি, যার জন্য গ্রস প্রফিটের রেটটা এসছে হাই। যার জন্য এখানে কমেন্টে লেখাই আছে যে ইট হ্যাজ বিন অবজার্ভড দ্যাট নেট সেলস হ্যাজ ইনক্রিজড বাই 32.28%, while cost of goods sold has increased by 26.61%, যেটা আমি প্রথমে বললাম। This means that additions to sales has been achieved with relatively lower increase in cost of goods sold, মানে সেলটা আমি বাড়িয়েছি, কস্ট অফ গুডস সোল্ডটাকে কমিয়ে কস্টটাকে আমি রিলেটিভলি কম রাখতে পেরেছি সেল যতটা বেড়েছে তার তুলনায়, ঠিক আছে। This has resulted in increase in gross profit by 43.07%, তা যদি না হতো এতটা ইনক্রিজ কিন্তু হতো না, ঠিক আছে, এতটা ইনক্রিজ গ্রস প্রফিটের হতো না। দেখো সেল এবং কস্ট অফ গুডস সোল্ড এর তুলনায় সেলের তুলনায় গ্রস প্রফিটের ইনক্রিজটা বেশি। তার মূল কারণ হচ্ছে সেলটা আমি যত রেটে বাড়িয়েছি তত রেটে কস্ট অফ গুডস সোল্ড বাড়েনি, কস্ট অফ গুডস সোল্ডকে আমি কন্ট্রোল করেছি, ঠিক আছে, যার ফলে হচ্ছে ওই মার্জিনের ডিফারেন্সটা যেটা সেটা অনেক বেশি হয়ে গেছে, গ্রস প্রফিটটা আমি বাড়াতে পেরেছি। নাম্বার 1 গেল। 2 নম্বর হচ্ছে ট্রেন্ডস ইন অপারেটিং প্রফিট। এই যে অপারেটিং প্রফিট, দেখো অপারেটিং প্রফিটের অবস্থাটা দেখো, 190 ছিল 308 হয়েছে, 62.10% বেড়েছে। কেন হয়েছে? প্রথম কথা হচ্ছে গ্রস প্রফিট তো হাই হয়েছে, 2 নম্বর হয়েছে যে অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস এবং সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স খুব মার্জিনালি কম বেড়েছে তুলনায়, বেশি বাড়েনি। 90 ছিল 105 হয়েছে, 16.67 বেড়েছে, গ্রস প্রফিটের তুলনায় অনেক কম। এবং সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেসও জাস্ট 15.56%, মানে যদি এটাকে আমি অ্যাভারেজ করি, অ্যাভারেজ করলে দেখা যাবে জাস্ট 16% তোমার হচ্ছে অপারেটিং এক্সপেন্সেস এর ইনক্রিজ হয়েছে, খুব বেশি বাড়েনি, যার ফলে অপারেটিং প্রফিটটা হয়ে গেছে 62.10। যার জন্য এখানে কি লেখা হয়েছে, দ্য অ্যানালিসিস রিভিলস দ্যাট অপারেটিং expenses have increased only by 16.3%, but such rate of increase is not that high as compared to the rate of growth in gross profit. গ্রস প্রফিটের গ্রোথ রেটের সঙ্গে এই যে এইটা ম্যাচিং করছে না, ঠিক আছে, এর থেকে অনেক কম হয়েছে, যার ফলে কি হয়েছে, সো দ্য গ্রোথ অফ অপারেটিং প্রফিট ইজ 62.10%, হুইচ ইজ হাইলি স্যাটিসফ্যাক্টরি। এত অপারেটিং প্রফিট হলে তো স্যাটিসফ্যাকশন হবেই, হাইলি স্যাটিসফ্যাক্টরি। এবার হচ্ছে ট্রেন্ড ইন নেট প্রফিট। নেট প্রফিটটা দেখো 110, 213, 103। এবার খেয়াল করো নেট প্রফিটের গ্রোথ রেট হচ্ছে 65.45, সেখানে ট্যাক্সের গ্রোথ রেট হচ্ছে মাত্র 9.09। আমরা কি জানি যে প্রফিট যত প্রফিট বাড়লে সেই পরিমাণে তোমার হচ্ছে ট্যাক্সের খরচাটাও তোমার বাড়বে, সেখানে নেট প্রফিটটা বাড়লো জাস্ট 65.45%, এতটা গ্রোথ, কিন্তু ট্যাক্স কতটুকু বেড়েছে, মাত্র 9.09, মানে মাত্র 10%-এরও কম, যার ফলে ট্যাক্সের মার্জিনটা কম আসাতে নেট প্রফিট আফটার ট্যাক্সের গ্রোথ হয়ে গেছে সাংঘাতিক 93.64%। বোঝা গেছে নেট প্রফিটের যেটা গ্রোথ রেট ট্যাক্সের গ্রোথ রেট তার থেকে অনেক কম, ম্যাচই করে, ঠিক আছে। তার মানে কি ও কোনো রাস্তা দিয়ে ট্যাক্স বাঁচিয়েছে। দেখো 165 যেখানে ছিল নেট প্রফিট বিফোর ট্যাক্স, সেখানে ওর হচ্ছে 273, মানে 65.45% বেশি, ট্যাক্সটাও তো তাই হওয়া উচিত ছিল, যা ছিল তার থেকে ততটাই বাড়বে, তো বাড়েনি, বেড়েছে মাত্র 10%। তার মানে ও কোনো রাস্তাটা দিয়ে ও হচ্ছে ট্যাক্সটাকে বাঁচিয়েছে, যার ফলে কি হয়েছে যে প্রফিটের গ্রোথ রেট হয়ে গেছে দেখো প্রায় ডাবলের মতো, প্রায় 100%-এর কাছাকাছি, যার জন্য 93.64%। যার জন্য এখানে কি লেখা হয়েছে, ডিউ টু মার্জিনাল ইনক্রিজ ইন ইনকাম ট্যাক্স, marginal increase in income tax, it has not put any impact, এটা ইট হবে তার জায়গায় একটা লেখা, ওখানে একটা ইট বাদ গেছে, it has not put any impact on the profitability of the company,
ইনকাম ট্যাক্সটা অত্যন্ত কম বাড়ার জন্য প্রফিটেবিলিটির উপরে তার কোনো প্রভাবই নেই। The net profit after tax has phenomenally increased by 93.64%. Therefore, it may be concluded that the company has remarkably progressed as far as profitability is concerned. বোঝা গেল যে ইনকাম ট্যাক্সের ইম্প্যাক্টটা এত কম, যার ফলে সাংঘাতিকভাবে তোমার হচ্ছে নেট প্রফিট আফটার ট্যাক্সের ইনক্রিজ হয়েছে। দেখে নাও। আচ্ছা, তাহলে এবার আমরা ট্র্যাডিশনাল ফরম্যাট ছেড়ে বর্তমান ফরম্যাটে যাই। এখানে লিখলাম শিডিউল 3 পার্ট 2 বেসড ফরম্যাট। প্রথম আসছে কি রেভিনিউ ফ্রম অপারেশন, নেট সেলসটা কি বসাবে এখানে। আদার ইনকাম কিছু নেই, যার জন্য আদার ইনকামে লিখে আমরা হাইফেন দিয়ে গেলাম।
টোটাল রেভিনিউ। আচ্ছা, এক্সপেন্সেস, এই আদার এক্সপেন্স এখানে দেখো কস্ট অফ গুডস সোল্ড বসালাম, তারপরে ফিনান্স কস্ট মানে ইন্টারেস্টটা বসবে ফিনান্স কস্ট, আর আদার এক্সপেন্সেস এর আন্ডারে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স আলাদা করে দেখাতে পারো, অথবা দুটোকে টোটাল করে বসিয়ে দিতে পারো। ও টোটাল করে বসিয়ে দেওয়াটা আমার মনে হচ্ছে সবচেয়ে ভালো। এখানে লিখে দেবে, এখানটায় লিখে দেবে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস প্লাস সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস টোটাল করে বসাও। 90 প্লাস 45 হচ্ছে 135, আর 105 প্লাস 52 হচ্ছে 157, তাহলে আসছে 22। এবার 22-এরটা পার্সেন্টেজ করে দেখো কত হয়। (16.30%) এবার টোটাল করে দাও। দেখে নাও।
হয়েছে দেখা। আচ্ছা, এখানটায় যখন আমরা কমেন্ট করব প্রফিটেবিলিটির উপরে, তখন আমরা কি কি জিনিস দেখব? তখন হচ্ছে রেভিনিউ ফ্রম অপারেশন, এটাকে দেখব, ঠিক আছে, এই জায়গাটাকে আমরা দেখব। আর কি দেখব? তার সঙ্গে আমরা অবশ্যই কস্ট অফ গুডস সোল্ড দেখব এখানটায়, ঠিক আছে। আর আমরা কি দেখব? এই দুটো ছাড়া উপায় নেই তো, কারণ এখানে গ্রস প্রফিট আর নেই, তখন এই দুটোকে নিয়ে আমাকে মন্তব্য করতে হবে, রেভিনিউ ফ্রম অপারেশন। এবার যখন এক্সপেন্সেস দেখাবো, এক্সপেন্সেস এর ক্ষেত্রে আমরা কস্ট অফ গুডস সোল্ড ছাড়া এই জিনিসটাকে বলবো, এটা 16.30, এটা নিয়ে মন্তব্য করব। তারপরে যথারীতি এবার যখন ফাইনাল নেট প্রফিটে যাব, তখন নেট প্রফিট বিফোর ট্যাক্সে এটা, মার্জিনাল ইনক্রিজ ইন ট্যাক্স, এটা, এই কটা জায়গার উপরে হচ্ছে আমাদের কমেন্টটা থাকবে, ঠিক আছে। তো কমেন্টটা তোদের লিখে দিয়েছি কি, প্রথম দিয়েছি ট্রেন্ড ইন রেভিনিউ ফ্রম অপারেশন। It has been observed that the revenue from operation has increased significantly by 32.28%, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা। বাট কস্ট অফ গুডস সোল্ড has increased by 26.61%, which means that additions to sale has been achieved with relatively lower increase in cost of goods sold. খুব কম কস্ট অফ গুডস সোল্ডটাকে ইনক্রিজ করিয়ে আমি এতটা হাই গ্রোথ পেয়েছি সেলসে। এই হচ্ছে রেভিনিউ ফ্রম অপারেশনে বলে দেওয়া গেল। এবার যাবো আমার ট্রেন্ডিং এক্সপেন্সেস। সেখানে কি এক্সপেন্সেস এর মধ্যে একটা পার্ট কস্ট অফ গুডস সোল্ড আমি এখানেই মন্তব্য করে দিয়েছি। এবার বাকি পার্টটা নিয়ে এখানে বলা হয়েছে কি, দেয়ার হ্যাজ বিন মানে 40% ইনক্রিজ ইন ফিনান্স কস্ট, মানে এই ইন্টারেস্টে 40% ইনক্রিজ হয়েছে, কিন্তু আদার এক্সপেন্স যেটা আছে সেটা ইনক্রিজ হয়েছে মাত্র 16.30%, ঠিক আছে। এবার trend in net profit, the marginal increase in income tax has not put any impact on the profitability of the company, কারণ আমি এটা আগেও বললাম আগের পার্টে যে এত কম ওর ইনক্রিজ হয়েছে যে কোনো ইম্প্যাক্টই ফেলতে পারেনি প্রফিটেবিলিটির উপরে, প্রফিটটাকে কমাতে পারেনি, ঠিক আছে, খুব কম ইনক্রিজ হয়েছে। The after tax net profit has phenomenally increased by 93.64%. এই তিনটে প্লেন কমেন্ট, একটা লাস্টে কনক্লুশন। It may be concluded that the company has been successful in enhancing its revenue generation capacity, ও রেভিনিউ জেনারেশন ক্যাপাসিটিটা মানে রেভিনিউ উৎপাদনের মানে আয়ের ক্ষমতাটা সেটা অনেকখানি ও বাড়াতে পেরেছে, and controlling its operating and non-operating cost, এবং ও সাকসেসফুল কিসে হয়েছে, রেভিনিউ জেনারেশন ক্যাপাসিটি বাড়াতে সক্ষম হয়েছে, আর হচ্ছে অপারেটিং আর নন অপারেটিং যে এক্সপেন্সেস গুলো আছে সেগুলোকে কন্ট্রোল করতে সক্ষম হয়েছে, নালে এই রেজাল্টটা আসে না। ইনকামটাকে বাড়িয়েছি, কস্টটাকে আমি কম রেখেছি, যার ফলে গ্যাপটা অনেক বেশি হয়েছে, আমার নেট প্রফিটটা বেশি এসছে। Therefore the company has remarkably progressed as far as its profitability is concerned, ঠিক আছে। এই হচ্ছে সিম্পল কমেন্ট, ঠিক আছে। কি কি দেখবি আমি বলে দিলাম। তোর ট্র্যাডিশনাল ফরম্যাটে গ্রস প্রফিটের ট্রেন্ড দেখবি, সেটা বলতে গিয়ে নেট সেলস আর কস্ট অফ গুডস সোল্ডের ট্রেন্ড দুটোকে বিচার করবি। এরপরে দেখবি অপারেটিং প্রফিট, অপারেটিং প্রফিটের ট্রেন্ড বলতে গিয়ে অপারেটিং এক্সপেন্সেস এবং অপারেটিং প্রফিটের ট্রেন্ডটা বলবি। এবার যাবি হচ্ছে নেট প্রফিটে, নেট প্রফিটে গিয়ে ইনকাম ট্যাক্সের ইম্প্যাক্টটাকে দেখবি, তারপরে নেট প্রফিটটা কতটা গ্রোথ হয়েছে সেটা স্যাটিসফ্যাক্টরি না আনস্যাটিসফ্যাক্টরি তুই বলে দিবি, ঠিক আছে। এই হচ্ছে বিষয়টা। কিন্তু এখানে যেহেতু এই ফরম্যাটে যেহেতু গ্রস প্রফিট অপারেটিং প্রফিটের কোনো জায়গা নেই, এখানে রেভিনিউ ফ্রম অপারেশন তার পাশাপাশি কস্ট অফ গুডস দুটোকে বলতে হবে। এই দুটো মিলিয়ে কি করলো, গ্রস প্রফিটের জায়গাটা মেক আপ করে দিল। অপারেটিং এক্সপেন্স সম্পর্কে কমেন্ট করবি যে অপারেটিং এক্সপেন্সেস গ্রোথটা কীরকম, তারপরে হচ্ছে ট্যাক্সের ইম্প্যাক্টটা দেখিয়ে নেট প্রফিট সম্পর্কে কমেন্ট করে দিবি, ঠিক আছে। এই হচ্ছে টোটাল বিষয়টা, দেখে নাও একটুখানি। তাহলে আজকের মতো আমি মানে ক্লাস শেষ করছি। এর পরের দিন হচ্ছে আমি কমন সাইজ স্টেটমেন্টে যাব, যেখানে এখানে হচ্ছে একটা জিনিস খেয়াল করলে কম্পারেটিভ ব্যালেন্স শিট হোক আর ইনকাম স্টেটমেন্টই হোক, একই কোম্পানির দুটো তিনটে বছরের মধ্যে কম্পেয়ার করে ট্রেন্ডটাকে বিচার করছে, ঠিক আছে। তা এটা এবং হরাইজন্টাল অ্যানালিসিস পাশাপাশি, ঠিক আছে। কমন সাইজে দেখতে পাবে, কমন সাইজে তোমার দুটো ফার্মের মধ্যে তুলনা করা সম্ভব হয়, ঠিক আছে। একটা ফার্মেরই আবার দুটো বছরে যেরকম কম্পেয়ার করা যায়,
একটা সিঙ্গেল বছরের অ্যানালিসিস হয়, দুটো বছরে কম্পেয়ার করা যায়, আবার দুটো ফার্মের মধ্যে কম্পারিজন সম্ভব। তোমার হচ্ছে একই ইয়ারে দুটো কোম্পানির ব্যালেন্স শিট নিয়ে কম্পারিজন সম্ভব, একই কোম্পানির দুটো কোম্পানির প্রফিট অ্যান্ড লস নিয়ে একটা বছরে তোমার কম্পারিজন সম্ভব, সেটা কমন সাইজ স্টেটমেন্টে। সেটা আমি পরের দিন ক্লাসে আগে মেটেরিয়াল পাঠাবো, অঙ্ক পাঠাবো, তারপরে। ঠিক আছে, খুব সহজ অঙ্ক, কোনো কঠিন কিছু নেই। তাহলে এই পর্যন্ত থাক আজকে।